বাম আমলে দুর্নীতির বৃত্তান্ত হঠাৎ চারিদিকে গেল গেল রবের মাঝে স্মৃতিগুলো সব ঝলসে ওঠে। নিমেষে চাঙ্গা হয়ে যায়, বড় বড় বুকুনিতে গগন ফাটছে তাদের জামনার কুকীর্তি বৃত্তান্ত অপরাণ হয়ে ধরা দেয় মস্তিষ্কের কোষে। তেমনি কিছু কর্দম স্মৃতি পাক ঘেটে বের করে আনলেন প্রবীর ঘোষাল। 20 শতকের 80-র দশকে বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি রাজ্য জুড়ে বিতর্কের ঝড় উঠেছিল। জ্যোতি বসু তখন দুর্দান্ত প্রতাপ মুখ্যমন্ত্রী। তার কীর্তিমান পুত্র চন্দন বসু ক্ষমতায় অলিন্দে কাজ করছে। মার্ক্সবাদী নেতার কোটিপতি পুত্র বেঙ্গল ল্যাম্প কোম্পানিতে অর্ডার পাইয়ে দিতে সরাসরি সুপারিশ করেছিল তৎকালীন পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তীকে। সেই সুপারিশ পত্রটি মিডিয়ায় ফাঁস হতেই হইচই শুরু হয়। জ্যোতিবাবুর ভাবমূর্তি মলিন হচ্ছে দেখে সিপিএম এর রাজনীতিত্ব বেজায় চটে যায় আরএসপির ওপর। বামফ্রন্টের এই শরিক দলের নেতা ছিলেন যতীনবাবু। রাজ্যে বাম আন্দোলনের এক প্রথম সারির নেতা হিসেবেই সকলে তাকে চিনতেন। সিপিএম পার্টি জানায় পূর্তমন্ত্রীকে প্রকাশ্যে বলতে হবে খবরটি মিথ্যা। আরএসপি সেই সময়ে রাজ্য সম্পাদক মাখন পাল শত চেষ্টা করে যতীনবাবু ওরফে জ্যাকিদাকে বাগিয়ে আনতে পারেননি। অর্থাৎ তিনি আলিমন্দি স্ট্রিটের বেড়াল তপস্বীদের কাছে মাথা নত করেননি। পরিণতি হলো যতীনবাবু শুধুমাত্র মন্ত্রিত্ব করেন না, তাকে আরএসপি দল থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল। স্রেফ জ্যোতি বসু এবং সিপিএমকে খুশি করার জন্যই বামফ্রন্টের শরিক দলটি এই সিদ্ধান্ত নিয়েছিল। বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারির পর শাসক শরিকরা বুঝে যায় দুর্নীতির প্রশ্নে সিপিএমকে খাটলে এই পরিণতি সবারই হবে। বলা বাহুল্য, সেই থেকে চন্দন বসু অ্যান্ড কোম্পানি পশ্চিমবঙ্গের সবথেকে ক্ষমতাশালী অপারেটর হিসেবে পরিচিত হয়ে যায়। চন্দনের লেজে পা পড়ে এমন কোনো কাজ করার ক্ষমতা তখন থেকে কোনো মন্ত্রী নেতা ছিল না। সবাই ভয় কুকুরে যান, কিন্তু একজন কমিউনিস্ট নেতা বিদ্রোহ করে দেশ জুড়ে আন্দোলন সৃষ্টি করেছিল। এই মানুষটিকে আদর্শবান বামপন্থী কর্মী সমর্থকরা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নৃপেন চক্রবর্তী ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, এটাই তার পরিচয় নয়। দেশের কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ব্যক্তি, বাংলা এবং ত্রিপুরা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। একসময় এই রাজ্যের কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক ছিলেন নৃপেন বাবু। হাওড়া জুট মিলে শ্রমিকদের কাজ করার সময় হাতের একটি আঙুল কেটে বাদ চলে যায়। সেই নৃপেন বাবু পার্টিতে প্রশ্ন তুলেছিলেন, চন্দন বসু ধনকুবের হয়ে উঠেছে কোন জাদু বলে? তিনি কি উপায়ে কোটি কোটি টাকা রোজগার করেছেন? আচ্ছা, আর একটা কথা এখানে বলে রাখি, দেখবেন আপনার পাড়ায় গলিতে গলিতে যে সিপিএম নেতাগুলি রয়েছে তারা বড় বড় ভাষণ দেয় যে আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ি এই, মুখ্যমন্ত্রী কোনো কালে এই মন্ত্রী ওই মন্ত্রী, এই এমএলএ বাড়ি নেই, টিনের ছাওয়ালা খড়ের ছাওয়ালা বাড়ি। তো সেই সব বাড়ির ছেলে মেয়েদের কোটি কোটি টাকা সম্পত্তি। তিনি কি উপায়ে কোটি টাকা রোজগার করেছেন? এই প্রশ্ন করায় সিপিএম পলিট ব্যুরোর সদস্য পার্টিতে এই প্রশ্ন তোলার পর জ্যোতি বসু রোষে পড়েন। প্রথমে পলিট ব্যুরো, পরে কেন্দ্রীয় কমিটি থেকে তাকে সরানো হয়। তাতেও নৃপেন বাবু দমছে না দেখে পার্টি তাকে তাড়িয়েই ছাড়ে। পশ্চিমবঙ্গে তখন দুর্নীতির অভিযোগে সিপিএম কোণঠাসা। আজ সিপিএম বলে তারা নাকি কোনো দুর্নীতি করেনি। শিক্ষাক্ষেত্রে বাম জামানায় দুর্নীতি বলতে গেলে মহাভারত রচনা হয়ে যাবে। স্কুল এবং কলেজের শিক্ষক নিয়োগের চিঠি সংশ্লিষ্ট ব্যক্তির হাতে পেতেন ঠিক দুর্গাপুজো পঞ্চমীর দিন। কেন বলুন তো? নিয়োগপত্র হাতে পেয়ে প্রার্থীরা সেদিন স্কুলে বা কলেজে চাকরিতে যোগ দিতেন। পরের দিন থেকে তো 1 মাস পুজোর ছুটি। চাকরি প্রার্থীর 1 মাস হয়ে গেল, 1 মাস চাকরি হয়ে গেল, পুজোর ছুটিতে হাইকোর্ট বন্ধ থাকে। কেউ মামলা করার আগেই নিয়োগপত্র হাতে পাওয়া শিক্ষক শিক্ষিকারা 1 মাসের মাইনে চাকরি পাকা করে ফেলতেন। নিয়োগপত্র পাওয়া শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা সিপিএম এর জেলা নেতৃত্ব তৈরি করেছেন। সেটা আলিমুদ্দিন স্ট্রিট হয়ে চলে যেত শিক্ষা দপ্তরে। সিপিএম পার্টি ক্যাডারদের শিক্ষা দপ্তর চাকরি আর একটা অভিনব পদ্ধতি অবলম্বন করত। অর্গানাইজ স্কুল নাম দিয়ে বিভিন্ন এলাকায় স্কুল তৈরি করত পার্টির লোকজন। 3-4 বছর পর সেসব সংস্থা সরকারের কাছে স্কুলের অনুমোদন চাইতো, অনুমোদন পেয়েও যেত। প্রতিটি স্কুলে এইভাবে 4-5 জন সিপিএম ক্যাডার সরকারি চাকরি বাগিয়ে নিত। নিয়োগে এইরকম নির্লজ্জ পার্টিবাজি এবং হারিক বিনিময়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রী শম্ভুচরণ ঘোষ। সিপিএম এর কোপে পড়ে তার মন্ত্রিত্ব গিয়েছিল। বামফ্রন্টের মেজর শরিক ফরওয়ার্ড ব্লকের হাত থেকে উচ্চশিক্ষা দপ্তর কেড়ে নেওয়া হয়েছিল।